আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য ভিডিওতে আসা। আমরা সবাই একটি নির্বাচন দেখেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে বিএনপি 213টি আসন পেয়ে এককভাবে সরকার গঠন করার জন্য সক্ষম হয়েছে। এবং আমরা গত 2 দিনের অনলাইন পত্রিকাগুলো যদি ঘাটাঘাটি দেখা যায় আহ, তারা মন্ত্রিসভা গঠন করার জন্য বেশ কয়েকজন লোকের নাম প্রস্তাব করেছে, যাদের মধ্যে হচ্ছেন আমাদের রুহুল কবির রিজভী স্যার এবং অনেক জন আছেন এই মন্ত্রী কোটায় যারা নির্বাচিত নন বা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং জয়ী হননি, কিন্তু তারা এমপি মন্ত্রী হচ্ছেন। এমপি না ধরতে গেলে সেটা হচ্ছে মন্ত্রিত্ব পাচ্ছেন। তাহলে এটা কিভাবে? আমরা তো জানি সংসদ সদস্য ব্যতীত অন্য কেউ মন্ত্রিত্ব পেতে পারে না। তাহলে রুহুল কবির রিজভী স্যার কীভাবে মন্ত্রিত্ব পাবেন? তো এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে টেকনোক্র্যাট কোটায় তারা হচ্ছে মন্ত্রিত্ব পাচ্ছেন। টেকনোক্র্যাট এটা হচ্ছে এমন একটি বিষয় যেখানে বিশেষজ্ঞ যারা আছে, যেমন একটা আছে যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সেই প্রাণী সম্পদ সম্পর্কে যে যারা হচ্ছে বিশেষজ্ঞ, এমন লোকদেরকে এই টেকনোক্রেট কোটায় কি করা যায়, মন্ত্রিত্ব প্রদান করা যায়। তো এর জন্য সংসদ সদস্য হওয়া ম্যান্ডেটরি না এবং এর জন্য নির্বাচিত হওয়া ম্যান্ডেটরি না। এক্ষেত্রে কোনো একটা বিষয়ে পার্টিকুলার যে কোনো একটা বিষয়ে দক্ষ হতে হবে এবং সেই মন্ত্রণালয় চালাতে পারবে বা সেই কাজটা সঠিকভাবে করতে পারবে, এমন হলেই তাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব দেওয়া যায়। আমরা যদি হিস্ট্রি দেখি, এই টেকনোক্রেট কোটার ধারণাটা উদ্ভব হয়েছে 1991 সালে। সেই সময়ে কয়েকজনকে টেকনোক্রেট কোটায় বা বিশেষজ্ঞের ভিত্তিতে তাদেরকে মন্ত্রিত্ব প্রদান করা হয় এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের গতবারের যে নির্বাচনটি হয় সেই নির্বাচনেও সামন্তলাল সেন নামে একজনকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব দেওয়া হয়। তো এটা নতুন কোনো বিষয় নয়, আর এটা খুব কমপ্লিকেটস এমন কিছু না। তো অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব, এটা আবার কোন ধরনের, নির্বাচিত না হয়ে সে কীভাবে মন্ত্রিত্ব পেতে পারে? তো এটা আইনের মাধ্যমে হচ্ছে এবং আইনের বিধান অনুযায়ী একটা সংসদের সর্বোচ্চ 10% বা 10 জন লোকের মতো এরকম সামথিং টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব পেতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আমরা যারা এই বিষয়ে একটু জানি না, আমাদের কাছে নতুন মনে হয়, আশা করছি তাদের জন্য একটু বিষয়টা ক্লিয়ার হবেন। এবং বর্তমান যেই নির্বাচনের পরে যেই সরকারটা গঠন হতে যাচ্ছে, বিএনপি যে 213টি আসন পেয়ে একটি সরকার গঠন করতে যাচ্ছে, সেই সরকারে আমরা আশা করছি দেশের সবচাইতে মাথাওয়ালা লোকগণকে দিয়া তারেক রহমান তার মন্ত্রী পরিষদ গঠন করবেন। এবং আমরা তার ভিজুয়ালিটিও দেখছি যে 2001 সালে যে মন্ত্রী পরিষদ বিএনপি গঠন করেছিল, সেখানে এহসানুল হক মিলন নামে একজন শিক্ষা প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন এবং তার সেই সময়ে একটা নকলও তিনি করতে দেন নাই শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে। মানে এক কথায় নকল সে সময় বন্ধ হয়ে গিয়েছিল। তো এটা একটা বিএনপির কি বলে যে এটা হচ্ছে একটা ভালো দিক। অনেকে বলে দুর্নীতি করেছে সেই সময় সে, হ্যাঁ ঠিক আছে, দুর্নীতির কথা বলে, কিন্তু সেই সময় যে ভালো কিছু কাজগুলা সেগুলা মানুষ বলে না, আর ভালো কাজ মানুষ বলবেও না, এটাই স্বাভাবিক বিষয়। তবে আশা করছি বিএনপি যে তাদের মন্ত্রী পরিষদটা গঠন করবে, সেই মন্ত্রী পরিষদের দেশের টপ লেভেলের মাথাওয়ালা লোকগণকে দিয়ে তারা মন্ত্রী পরিষদ গঠন করবে এবং বাংলাদেশ আশা করছি সেই এক্সপার্ট লোকদেরকে দিয়ে যদি মন্ত্রী পরিষদ গঠন করা হয়, বাংলাদেশে ভালো কিছু দেখতে যাচ্ছে ইনশাল্লাহ। এবং তারেক রহমান সাহেব তার একটি ভিডিওতে তিনি বলেছেন যে বড় বড় প্রকল্প, বড় বড় প্রজেক্ট তিনি করবেন না,
কারণ বড় বড় প্রজেক্ট মানে বড় বড় দুর্নীতি, এবং আশা করছি যদি সেই দুর্নীতি যদি লাঘব করতে পারে, দুর্নীতির গলা যদি চেপে ধরতে পারে বিএনপির এই সরকার, তাহলে বাংলাদেশ ভালো কিছু দেখতে চলেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং এই ধরনের ইনফরমেটিভ কিছু জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।